ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি চলছে বললেন ইসি আনোয়ার। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত জাতীয় নির্বাচন দাবি বিএনপির। চিকিৎসায় ক্যাটাগরি বিন্যাস বাতিল দাবিতে রাজপথে জুলাই আন্দোলনের আহতরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান। সাবেক সমন্বয়কদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ। নেতৃত্বে আবু বাকের। পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে বিইআরসি। তাঁত শিল্প দুর্বৃত্ত পুঁজিবাদের রাহুমুক্ত করতে সংস্কারে জোর বাণিজ্য উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। স্থানীয় নির্বাচন আগে করতে গেলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় আজ কথা বলেন তিনি। তবে ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, ইতোমধ্যে ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন পুরো দমে রেজিস্ট্রেশনের কাজ চলছে। দেশের মানুষ ভোট দিতে আগ্রহী বলেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটার হতে চাইছে। এছাড়া মাঠ প্রশাসনের কর্মকর্তারাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। কিছু সংস্কার করে ডিসেম্বরে হবে, আর যদি বড় ধরনের সংস্কার করতে হয় সেটি আগামী বছর জুনের মধ্যে হবে। তা আমরা সেই ডিসেম্বরকে সামনে রেখেই আমাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছি। মানুষের বাক স্বাধীনতা হরণের মাধ্যমে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান দলের কেন্দ্রীয় নেতারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর 4 দিন পর 8 ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান। ফলে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। একে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলের মাঠে অনুষ্ঠিত হবে এ সভা। অংশ নেবেন প্রায় 4000 নেতাকর্মী। এতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় 17 বছর ধরে মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান দলের নেতারা। এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না, চাইলেই বিএনপিকে কেউ ক্ষতি করতে পারবে না। আমরা হাসিনার বিচারটাকে প্রাধান্য দিচ্ছি। যত তাড়াতাড়ি শেখ হাসিনা ফ্যাসিস্টের বিচার হবে, তত তাড়াতাড়ি গণতন্ত্রের ভিত আরো শক্তিশালী হবে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল জানিয়ে পতিত আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়েছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র হত্যা ছাড়া, গণতন্ত্রকে লাশ বানানো ছাড়া আর কিছুই করেনি। তারা নানা ধরনের বয়ান তৈরি করে জনগণের মধ্যে সেটাকে তারা বলার চেষ্টা করেছে, কিন্তু জনগণ বিশ্বাস করেনি। সরকারের পক্ষ থেকে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট ডেট এখনো কেন তারা বলছেন না, সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃণমূলের নেতাকর্মীদের ভিতরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ তারা উপস্থিত হবেন। আমরা ইতিমধ্যেই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। চিকিৎসায় ক্যাটাগরি বিন্যাস বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই আন্দোলনে আহতরা। সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে বৈষম্য করা হয়েছে অভিযোগ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত প্রায় 13,848 জনের নাম তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে সহায়তা, চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে 3টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। এ, বি এবং সি এই 3 ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয় সরকারের তরফ থেকে। সবচেয়ে বেশি অন্তর্ভুক্ত করা হয় সি ক্যাটাগরিতে। সরকারের এমন সিদ্ধান্তে নাখোশ আন্দোলনকারীরা। সিদ্ধান্ত বাতিল করতে বেশ কিছুদিন ধরেই রাজপথে সি ক্যাটাগরিভুক্তরা। এ দাবিতে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতদের দাবি বাতিল করতে হবে সি ক্যাটাগরি, কেননা যাচাই বাছাই ছাড়াই তাদের সি ক্যাটাগরিতেই অন্তর্ভুক্ত করা হয়েছে। অঙ্গহানি, হাত নাই, পা নাই, চোখ নাই, তারা থাকবে এ ক্যাটাগরিতে। আর বি ক্যাটাগরিতে থাকবে যারা 6 মাস পর, 5 মাস পর, 6 বছর পর যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তারা থাকবে বি ক্যাটাগরিতে। সরকার আমাদেরকে নিয়ে এত বৈষম্য সৃষ্টি করছে, এটা আমরা মানতে পারতেছি না। আমাদের সাথে এই যে সরকার এ, বি, সি ক্যাটাগরি করছে, সি ক্যাটাগরি যারা 60 বছর বয়স আছে, 50 বছরের বয়স আছে, তারা সি ক্যাটাগরিতে কি চাকরি পাবে? যত দ্রুত সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবি জানান তারা। আমরা যে দেশ গড়েছি বৈষম্য বিরোধীর জন্য, সে আমাদের ক্যাটাগরিতে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য বিরোধী ক্যাটাগরি মানি না। আমরা যখন যুদ্ধে গেছিলাম, আমরা কেউ কিন্তু ক্যাটাগরি বিবেচনা করে আমরা যুদ্ধে যাইনি। তো সরকার আমাদের রক্তের উপরে বসে আমাদের রক্তের সঙ্গে বেইমানি করতেছে। আমরা চাচ্ছি যে আমাদেরকে সমান চোখে দেখা হোক, আমাদেরকে সম্মান স্বীকৃতি প্রদান করা হোক। পরে আহতদের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। দাবির তালিকা মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। এর আগে বিভিন্ন সময়ে জুলাই আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী শাহবাগ উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দুই পক্ষের হাতাহাতির মধ্যে দিয়ে যাত্রা শুরু করল ছাত্রদলের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর নেতৃত্বে রয়েছেন আবু বাকের মজুমদার। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য মানতে নারাজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয়েছে 2 জন। আরও জানাচ্ছেন এমআর আসাদ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগ বিদ্যুৎ খাত সহ উন্নয়ন প্রকল্পগুলোতে ডাকাতি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 6 মাসে অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাকে মিরাকেল বলে উল্লেখ করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি মিলনায়তনে ডিজেএফবি টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। এসইউ সেলিমের প্রতিবেদন। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি টক নামের এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশের অর্থনীতি ধ্বংসে আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতির চিত্র ও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর বিষয় তুলে ধরেন। পুরো যে কোনো প্রজেক্টে, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট প্যানেলিস্টরা যেটা দেখেছেন, যে আপনার 70% প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা বন্দোবস্ত করছেন। সেই জায়গা থেকে এই ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। নিত্যপণ্যের দামে লাগাম টানা সহ বেকারত্ব দূরীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রেস সচিব। আমরা দেখছি যে জিনিসপত্রের দাম ভালো মতো ডিক্লাইন করছে, এটা হলো জনগণের স্বস্তির বিষয়। আর ইনফ্লেশন ঠিক থাকলে হয় কি, আপনার এক্সচেঞ্জ রেটটাও ঠিক থাকে। আর এক্সচেঞ্জ রেট ঠিক থাকলে দেখবেন এটা ডেভেলপমেন্ট বাজেট বলেন সব জায়গায় এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হয় এই যে ইনভেস্টরদের সবার ক্ষেত্রে। দেশে অনিয়ম দুর্নীতি বন্ধে সব সেক্টর ডিজিটালাইজড করা হচ্ছে জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। কম্বাইন্ড পেট্রোল হচ্ছে এবং আমরা আশা করছি খুব দ্রুত এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জনগণ এদেশে আর গডফাদার, গডমাদার ও মাফিয়াতন্ত্র দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় চিনিকল মাঠে দলীয় জনসভায় কথা বলেন তিনি। জনগণ ঐক্যবদ্ধ থাকতে না পারলে মাথা উঁচু করে সম্মানের সাথে দাঁড়াতে পারে না বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না।
গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, পেশাদারের বাংলাদেশ দেখতে চাই না। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধ মামলায় জামাতের নেতা এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী 22 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। আইনজীবীরা জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন না মানা সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যেটি রিভিউ থেকে আপিল শুনানির অনুমতি দিলেন আদালত। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। দুদিন শুনানির পর বুধবার তাকে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ। এটিএম আজহারের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। 1973 এর আইনে এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে, আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইড ছিল। 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, এটা হিউম্যানলি পসিবল না। এবং 4 নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ওই এভিডেন্সটা ওরা কনসিডার করেন। অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আব্দুল কাদের মোল্লার রায়ের আলোকে এই আপিল অনুমতি দেওয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম। এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন এবং প্রসিডিউর অ্যাপ্লিকেবল হওয়া উচিত, সেজন্য আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে মোটেই দ্বিমত পোষণ করিনি, বরং একমত পোষণ করেছি। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। মামলার পরবর্তী শুনানি 22 এপ্রিল। আগামী 22 এপ্রিল 2025 তারিখ আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে অংশীজনদের তোপের মুখে পড়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সকালে রাজধানীর বিএম অডিটোরিয়ামে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি শুরু হয়। এক পর্যায়ে এই কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন অংশীজনরা। আগামী রবিবারের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব খারিজ না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন সহ দেশের 6টি গ্যাস বিতরণ কোম্পানি। তাঁত শিল্পকে দুর্বৃত্ত পুঁজিবাদের রাহুমুক্ত করতে প্রয়োজনীয় সংস্কার করার কথা জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশির উদ্দিন। দুপুরে রাজধানীর মণিপুরি পাড়ায় তাঁত উপকরণ সহজলভ্যে করণীয় বিষয়ক কর্মশালায় তিনি কথা বলেন। এতে তাঁত শিল্পের অবনমনের বিভিন্ন কারণ তুলে ধরে সমস্যা উত্তরণে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশে হস্তচালিত তাঁত ক্রমাগতভাবে কমছে। এ পেশায় আয় কম, তার উপর বস্ত্রকলের আধিপত্য, আছে মূলধনের অভাব, সব মিলিয়ে দারুণভাবে ভোগাচ্ছে খাতটিকে। তাঁত শুমারির পরিসংখ্যান বলছে বর্তমানে তাঁত ইউনিট 1,16,000, অথচ 2003 সালেও ছিল 1,83,000 আর 1990 সালে ছিল 2,12,000। একই সঙ্গে কমেছে তাঁত ইউনিটের জনবলের সংখ্যাও। বর্তমানে তাঁত ইউনিটে মাত্র 3,16,315 জন কর্মরত রয়েছেন, অথচ 2003 সালে সংখ্যা ছিল 8,88,115 জন। এমন পরিস্থিতিতে শিল্পটির বিকাশে নানান উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যার অংশ হিসেবে অংশীজনদের নিয়ে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ তাঁত বোর্ড। এতে নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তাঁত সংশ্লিষ্টরা। বলেন 100 টাকার পণ্যে 160 টাকা ভ্যাট দিতে হয়, এমন প্রথা রেখে কখনোই এ শিল্পের প্রগতি সম্ভব নয়। আমি 100 টাকার মাল আনলে আমার 160 টাকা দাম ধরে ভ্যাট দিতে হয়। যেটুকু আমার মুক্ত আছে সেই মুক্তটা থাকে না। শুধু পুঁজির কারণে এই
আমাদের কোথাও গিয়ে দ্বারস্থ হতে হয় মহাজনের কাছে বা নারায়ণগঞ্জে যেখানে। পদ্ধতির দোষ নেই, সংস্কারও নিষ্প্রয়োজন এমন মন্তব্য করে প্রয়োগে ন্যায্যতা এবং বন্ড লাইসেন্সধারীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানান তারা। পদ্ধতি পরিবর্তন করে কোনো লাভ হবে না, প্রয়োগটা যাতে সৎ এবং ন্যায্যতার ভিত্তিতে হয় সেটা আমাদের দেখতে হবে। প্রকৃত তারাই যদি পায় তাহলে এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা সফল হবে। বস্ত্র ও পাট উপদেষ্টাও স্বীকার করেন এই শিল্পে রয়েছে দুর্বৃত্ত পুঁজিবাদের আগ্রাসন, যার কারণে সরকারের শুল্ক ছাড়ের সুফলও মিলছে না। সরকার উপকরণ মূল্য কমানোর জন্য কিছু শুল্ক সুবিধা দিয়ে আমদানির ব্যবস্থা করেছে, কিন্তু দুঃখজনকভাবে এখানে দুর্বৃত্তায়ন হয়েছে। এই দুর্বৃত্তায়নটা ধনীকে ধনী করেছে, গরিবকে আরো গরিব করেছে। সরকার এই ক্ষেত্রে কত টাকা রাজস্ব পেয়েছে, রাজস্ব দেওয়ার কথা বলে, এবং যারা তাঁতি যাদের উপকারের উদ্দেশ্যে সরকারের নীতি প্রণয়ন করেছে তারা কতটুকু উপকার পেয়েছে, আসলে দুইজনেই কেউই পায় নাই, না সরকার পেয়েছে না তাঁতি পেয়েছে। মাঝখানে কিছু লোক দুর্বৃত্ত পুঁজি তৈরি করেছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাঁতিদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কারের ঘোষণা দেন তিনি। এখান থেকে যদি সুনির্দিষ্ট কোনো পরামর্শ আসে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি তাঁতিদের উপকার অর্থে প্রয়োজনীয় সংস্কার ইনশাল্লাহ আমরা অতি দ্রুত করে দেব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দুপক্ষের হাতাহাতির মধ্য দিয়ে যাত্রা শুরু করল ছাত্রদলের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর নেতৃত্বে রয়েছেন আবু বাকের মজুমদার। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য মানতে নারাজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয়েছে দুজন। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সিন্ডিকেটের কারণে নতুন ছাত্র সংগঠনে যোগ্যরা পদবঞ্চিত হয়েছে দাবি করে মধুর ক্যান্টিনে বুধবার বিকেল থেকে বিক্ষোভ শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তারা। শুধুমাত্র 5ই আগস্ট যেখানে সারা দেশ বিজয় উল্লাস করছিল সেটাকে আমাদের উত্তরাতে 5ই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 42 জন মারা গিয়েছে পুলিশের গুলিতে। তাহলে বুঝতে পারতেছেন উত্তরা জোনটা কেমন ছিল। তো উত্তরার আন্দোলনের যে স্পিরিটটা ধরে রেখেছিল সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ভার্সিটিগুলো, স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান আছে প্রাইভেট ভার্সিটি যেগুলো ছিল আমাদের আইইউবিএটি, শান্ত মরিয়াম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি। তো দিন শেষে এই মানুষগুলোর কারণে তো উত্তরা যাত্রাবাড়ি বিভিন্ন হটস্পটগুলোর কারণে তো এই আন্দোলনটা সফল হয়েছে। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঠেকাতে মধুর ক্যান্টিন, মল চত্বর আর কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বারবার হাতাহাতিতে জড়ান শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কয়েকজন, নেওয়া হয় হাসপাতালে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব জানান নতুন সংগঠনের নাম, জানান মতভেদ মেটাতে নেওয়া হবে উদ্যোগ। আমরা মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করছি যে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিশ্চিত করবে। সে উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এগিয়ে যাবে। সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে কিন্তু একটি ইতিবাচক প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পেরেছি। জুলাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধাদের মূল্যায়নে ত্রুটি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ত্যাগী নেতারা দলের শক্তি মন্তব্য করে নতুনদের ভিড়ে তারা হারিয়ে যাবে না বলে আশ্বস্ত করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দল ও নেতৃত্বের প্রতি অনুগত থাকতে ত্যাগীদের প্রতি আহ্বানও জানান তিনি। রাজধানীর পল্লবীতে দলের সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন 26টি থানা ও 71টি ওয়ার্ডের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। যারা আগে সদস্য হয়েছেন কেবল তারাই নবায়ন করতে পারবেন বলে জানান তিনি। বলেন, নতুনদের ভিড়ে ত্যাগী নেতারা হারিয়ে যাবে না। আপনারা দলের সত্যিকারের কর্মী, আপনাদের দায়িত্ব হচ্ছে দলের প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রকাশ করা এবং দলের নেতৃত্বের প্রতি আনুগত্য সর্বোচ্চভাবে প্রকাশ করা।
এই দুটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনি কখনো দল থেকে লাইনচ্যুত হবেন না। আগে যারা আমাদের বিএনপির এই সদস্য ফিল আপ করে সদস্য হয়েছে, প্রাথমিক সদস্য, সেই সদস্য যাদের ছিল ঠিক তারাই আবার এই সদস্য ফর্ম নবায়ন করবেন। নতুন কোনো সদস্য নেওয়া যাবে না। আওয়ামী লীগকে ষড়যন্ত্রকারী দল আখ্যা দিয়ে কোনো চক্রান্তকারী স্থান বিএনপিতে হবে না বলে জানান তিনি। আওয়ামী লীগ তো বিভিন্ন আনাচে কানাচে লুকায় থাকে, তারা আপনাদের সাথে মেশার চেষ্টা করছে, আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের সাথে মেশার চেষ্টা করছে। আওয়ামী লীগ কখনো এদেশের মানুষের বন্ধু হতে পারে না, এদেশের মানুষের ভাই হতে পারে না, এবং তারা ষড়যন্ত্রকারী, এবং বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারীর কোনো স্থান নাই। সব ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপি নেতা আমিনুল হক। বিশৃঙ্খলাকারী থাকে, তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব, আমরা আইন হাতে তুলে নেব না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সুদানের সামরিক প্লেন দুর্ঘটনায় অন্তত 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 10 জন। আল জাজিরার তথ্যমতে মঙ্গলবার রাতে সুদানের রাজধানী খার্তুমের ওয়ালিদ সাইদনা সামরিক বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। প্লেনটি কারারি জেলার একটি বেসামরিক বাড়ির উপর গিয়ে আছড়ে পড়ে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সুদানের সামরিক বাহিনী জানিয়েছে দুর্ঘটনায় নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় ব্যক্তি রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে প্লেনটি বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। থাইল্যান্ডে একটি বাস খাদে পড়ে 18 জন নিহত হয় এবং 23 জন আহত। 49 যাত্রী নিয়ে বুধবার দেশটির পূর্বাঞ্চলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বাসের যাত্রীরা শিক্ষা সফরে যাচ্ছিলেন। এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি চলছে বললেন ইসি আনোয়ার। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত জাতীয় নির্বাচন দাবি বিএনপির। চিকিৎসায় ক্যাটাগরি বিন্যাস বাতিল দাবিতে রাজপথে জুলাই আন্দোলনের আহতরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান। সাবেক সমন্বয়কদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে আবু বাকের। পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে বিইআরসি। তাঁত শিল্প দুর্বৃত্ত পুঁজিবাদের রাহুমুক্ত করতে সংস্কারে জোর বাণিজ্য উপদেষ্টার। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।